ফিরে এলাম বিরতির পর। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার তরুণী জ্যোতি মালহোত্রার ফোন এবং ল্যাপটপে নজর এবার তদন্তকারীদের। ফোনে মিলেছে পাকিস্তানের বেশ কিছু নাম্বার, এমনটাই সূত্র মারফত খবর। দিল্লিতে পাক দূতাবাসের এক আধিকারিকই জ্যোতির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন আইএসআই এজেন্টদের। एक कदम की दूरी और हम पाकिस्तान में हैं। ইনি ইউটিউবার জ্যোতি মালহোত্র। পাক গুপ্তচর সন্দেহে হরিয়ানার এই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। ভারত পাকিস্তান সংঘাতের আবহে জানিয়ে এখন তোলপাড় দেশ। জ্যোতির ইউটিউব অ্যাকাউন্টে এখনো জলজল করছে পাকিস্তানের নানা জায়গার ভিডিও। পেহেলগাঁও হামলার আগেই পাকিস্তানে গেছিলেন তিনি। অভিযোগ, এই ভারতীয় তরুণী অপারেশন সিঁদুরের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, এমনকি ভারতের সেনাঘাঁটি সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে দিয়েছিলেন। এখানেই শেষ নয়, পেহেলগাঁও কাণ্ডের পর ভারতীয় সেনার প্রস্তুতি সংক্রান্ত তথ্য পাকিস্তানের হাতে পৌঁছে দিয়েছিলেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জ্যোতির বিরুদ্ধে। কিন্তু হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্র কিভাবে হয়ে উঠলেন পাক গুপ্তচর? এই নেপথ্যে উঠে আসছে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের দূতাবাসের এক আধিকারিকের নাম, যার নাম এহসানুর রহিম ওরফে দানিশ। সূত্রের দাবি, 2023 সালে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি মালহোত্র। সেই সূত্রেই দিল্লিতে নিযুক্ত পাক দূতাবাসের আধিকারিক দানিশের সঙ্গে পরিচয় হয়। পাকিস্তান ঘুরে ভারতে চলে আসার পরেও পাক দূতাবাসের আধিকারিকের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল জ্যোতির। এমনকি তার আমন্ত্রণে দিল্লিতে পাক দূতাবাসের অনুষ্ঠানেও গিয়েছিলেন জ্যোতি। সূত্রের খবর, এহসানুর রহিমের সুপারিশে ফের পাকিস্তানে যান জ্যোতি। সেখানে গিয়ে আইএসআই এজেন্টদের সঙ্গে দেখা করেন ইউটিউবার। 2023 থেকে 2025-এর মধ্যে 3 বার পাকিস্তান গিয়েছেন জ্যোতি, আর তার খরচ বহন করেন দানিশ। শুধু জ্যোতিই নয়, ভারতের একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গেও যোগাযোগ ছিল দিল্লির পাক দূতাবাসের ওই আধিকারিকের। অপারেশন সিঁদুরের পর 13ই মে তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারত। সূত্রের দাবি, জ্যোতির ফোনে যে নম্বরগুলি যাদের নামে সেভ থাকতো সেই নাম আসল নয়। ফোনে সেভ করা পাকিস্তানের নম্বরগুলি আসলে কাদের সেটাই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এবিপি আনন্দ। আমি সমীরবাবুর কাছে এই জায়গায় আসবো। সমীরবাবু, একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখনও কিন্তু লেডি স্পাইদের কথা আমরা জানতাম। ভার্জিনিয়া হলি বলুন, ন্যান্সি ওয়েকি বলুন, নূর এনায়েত খানই বলুন। সময় এগিয়ে গিয়েছে অনেকটা, এখন সোশ্যাল মিডিয়ার জমানা। তাহলে সেখানে কোথাও সোশ্যাল মিডিয়াতে ইউটিউবাররা যারা একেবারে ঘরে ঢুকে পড়েন রীতিমতো, প্রত্যেকটা দিন আনি দিন খাই মানুষ কি করেন, কখন ঘুম থেকে ওঠেন, কখন কি খান, প্রত্যেকটা মুহূর্ত যারা আপলোড করতে চান, তাদের উপরে আরেকটু বাড়তি নজরদারি কি প্রয়োজন নয়? একদমই প্রয়োজন। এখানে যে জিনিসগুলো আমার মনে হয়েছে যে খুব গ্লেয়ারিং ল্যাপস হয়েছে, সেই জায়গাগুলো বোধহয় আমাদের আরেকটুখানি ভালোভাবে ভেবে দেখে সেই ধরনের যাতে আর রিপিট না হয়। প্রথম কথা হচ্ছে, দুটো শব্দ আছে, একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে হানি। যে দুটো জিনিস অত্যন্তভাবে ব্যবহৃত করা হয়। হানি মানে হানি ট্র্যাপ, যেটাকে আমরা ইন্টেলিজেন্সের ভাষায় বলি। সেই হানি ট্র্যাপ এবং মানি যদি আপনার হাতে প্রচুর থাকে তাহলে আপনি অনেকটা ক্ষমতাসীন হয়ে যান আজকের সমাজে। আজকে যদি আমরা দেখি যে এই যে মহিলা জ্যোতি মালহোত্রা অবাধ গতি তার পাকিস্তান হাই কমিশনে। দ্বিতীয়ত হচ্ছে, যার সঙ্গে সে মানে অত্যন্ত ঘনিষ্ঠভাবে পরিচয় ছিল, সে হচ্ছে ড্যানিশ হু ইজ এ স্টাফার অফ দি পাকিস্তান হাই কমিশন। নাম্বার 2 যেটা হচ্ছে, এখানে কিন্তু আরেকটা অ্যাঙ্গেল খুলে যাচ্ছে, সেটা হচ্ছে যদি সত্যিই কোনো রকম মিলিটারি সিক্রেট সে পাস করেছে, হ্যান্ড ওভার করেছে, হুইচ ইজ অ্যাজ হিনিয়াস অ্যাজ এনিথিং এলস। সুতরাং সেই জায়গাটাই যদি হয়ে থাকে তাহলে কার কাছ থেকে কিনলো, সেটা কিন্তু আমরা ইগনোর করতে পারি না। সেকেন্ডলি, এর যে পাকিস্তান প্রীতি, সেটা একটা অস্বাভাবিক যেন মনে হচ্ছে, এতটা পাকিস্তান প্রীতি। বিকজ ও যে জায়গার থেকে এসেছে, হিসার এবং যেটা হরিয়ানার নিচে, ওরা কিন্তু অনেকটা কনজারভেটিভ, তাদের সোসাইটিটাও খুব কনজারভেটিভ। এখানে সেই জায়গাটা এসে সে এই যে এর সঙ্গে আরও একজন আছে বোধ এর বান্ধবী প্রিয়াঙ্কা, এই জিনিসগুলো, তারপরে যে কানেকশানগুলো আস্তে আস্তে আসছে, যে পেহেলগাম গেছিল এই নরসংহারের আগে, এবং সেখান থেকে ও হাই কমিশনে যখন পার্টি হয়, ইফতার পার্টি, সেই ইফতার পার্টিতে কিন্তু ওকে আমন্ত্রণ করেছিল এই ড্যানিশ, এবং ড্যানিশ ইন্ট্রোডিউসড হিম হার টু এভরিবডি। এবং সেখানে তিনি একটা আবদার তোলেন যে আমি পাকিস্তানে যাব, এবং চাইনিজ যেখান থেকে চাইনিজ অফিসিয়ালসরা যারা গেছিল ওখানে ওই ইফতার পার্টিতে,
তিনি তাদের যেও বলেন যে আমি চায়না দেখতে যাব, এগুলো কিন্তু ওই হাসি মুখে অত্যন্ত খুব অর্থবহ জিনিস তিনি যে বললেন যেটা। এখন সত্যিই যদি আজকে পেহেলগাঁও যে এই দুর্ঘটনার সঙ্গে যদি যুক্ত থাকেন ইনি কোনো মতে, ভারতবর্ষের আইনানুসারে যতটা কঠিনতম শাস্তি হয় যদি প্রুভ হয় তাহলে এই মহিলার সেটা প্রাপ্য। এবং এই সঙ্গে আমি আরেকটা জিনিস জুড়তে চাইবো সমীরদা, সেটা হচ্ছে আর্মি সিক্রেসি যদি ইনি জেনে থাকেন এবং ফাঁস করে থাকেন সে তো ভয়ঙ্কর। অ্যাবসলিউটলি, আমি তো সেটাই বলছি যে ইনি ওই জায়গায় মানে লাস্যময়ী তিনি যে একদম। ইয়েতে সুইমিং পুলে যে যাচ্ছেন ইয়ে করছেন, এই যে জিনিসগুলো কিন্তু সাধারণ এবং আমাদের normally সিস্টেমের হয় না। মধ্যে কারা কারা জড়িত, কাদেরকে হাত করে এই সমস্ত প্রত্যেককে। খবরগুলো তিনি পেলেন সেটাও তো জানতে হবে। না না, আমাদের দরকার হচ্ছে খালি এই নয়, এটাকে দিয়ে বাকিটা ঢাকা যাবে না। কার কাছ থেকে তিনি কিনেছেন, তারপরে একদম। এই যে স্পাই রিংটা বলা হচ্ছে, এই স্পাই রিং এর মধ্যে আর কে কে কারা আছে, আছে? একা হতে পারে না, ঠিক। তার বসকে, হ্যান্ডলারকে, এবং কি কি ধরনের যে আমাদের যে সিক্রেট ডকুমেন্টস কিংবা সিক্রেট যে হয়েছে। প্ল্যানগুলো রয়েছে সেটা কিভাবে তিনি পৌঁছতে পারেন যদি এখানে লোকালি কেউ তো তাকে সাহায্য না করে। একদম। যদি সে পাকিস্তানের হয়ে পাকিস্তান থেকে কতটুকু পাবে সে, আসল তো হচ্ছে যতক্ষণ হয় এখান থেকে সেখানে যেতে কথা ইন্টারনালি হচ্ছে। কতটা কি জানতে পেরেছেন, কতটা কি হ্যান্ডওভার করে দিয়েছেন, এই সবটাই জানা অত্যন্ত জরুরি দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য। পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা, যার বন্ধুর কথা বলছিলেন এই মুহূর্তে সমীরদা, প্রিয়াঙ্কা সেনাপতি, তাকেও কিন্তু ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। জ্যোতি মালহোত্রাকে সাহায্য করার জন্য পুরীর বাসিন্দা ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতিকে জিজ্ঞাসাবাদ। 7-8 মাস আগে পুরীতে আসতে জ্যোতি মালহোত্রাকে সাহায্য করেছিলেন এই প্রিয়াঙ্কা, জানিয়েছেন পুরীর পুলিশ সুপার। 4 সপ্তাহ আগে পাকিস্তানের কর্তারপুরে গিয়েছিলেন প্রিয়াঙ্কা সেনাপতি, জানিয়েছেন তার বাবা রাজকিশোর সেনাপতি। প্রিয়াঙ্কার পরিবারের তরফে দাবি করা হয়েছে জ্যোতি যে পাক গুপ্তচর তা তারা জানতেন না। প্রিয়াঙ্কার বাবা জানিয়েছেন 4 মাস আগে প্রিয়াঙ্কাও পাকিস্তানে গিয়েছিলেন, তদন্তে সব রকম ভাবে সাহায্যে প্রস্তুত রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রিয়াঙ্কা সেনাপতির বাবা। देखिए सारी सभी चीज़ों का हम पूरी तरीके से जांच कर रहे हैं और सभी चीज़ों में इन्वॉल्वमेंट क्या है क्या नहीं है उसको वेरीफाई कर रहे हैं। और इसके साथ ही हम हमारे स्टेट की जो एजेंसीज हैं, सेंट्रल एजेंसीज हैं, उसके साथ ही हरियाणा पुलिस के साथ भी हम टच में हैं। इसके रिगार्डिंग में जब भी जैसा और इंफॉर्मेशन जो आएगा हम गणमाध्यम के सामने उसको पेश करेंगे। डिफरेंट एजेंसीज हैं, सेंट्रल स्टेट की भी एजेंसीज हैं, हरियाणा पुलिस के साथ भी हम टच में हैं। আমি অর্ণবদার কাছে এই জায়গায় জানতে চাইবো, অর্ণবদা, একদিকে তো দেশের ইন্টারনাল সিকিউরিটি যখন একটা চ্যালেঞ্জের মুখে, সেটা নিয়ে একটা ভাবার জায়গা তৈরি হয়েছে, তার পাশাপাশি আরো একটা জিনিস ভিসা পাওয়া কতটা সমস্যা সেটা আমরা জানি। সেটা পারপাসটাকে কি পারপাসে তিনি যাচ্ছেন, জিজ্ঞাসাবাদে একটা বড়সড় প্রশ্নের মুখে ইমিগ্রেশনে পড়তে হয়, সেখানে পাকিস্তান যাওয়া, এবং একবার নয়, এই জ্যোতি নাকি বেশ কয়েকবার পাকিস্তান গিয়েছিলেন, আমি কয়েক জায়গায় দেখছিলাম। তাহলে সেক্ষেত্রে কিভাবে এত সহজে যাতায়াত করলেন? মানে মাথা, এখানেও কি কোনো বড় মাথা এবং খুঁটির জোর রয়েছে যে কারণে এত রাস্তা সহজ হয়ে গেল? একদমই তাই। আপনি যদি বিগত কয়েক বছরের পরিসংখ্যান নেন, আপনি দেখবেন যে বিভিন্ন রাজ্যে যারা একেবারে প্রত্যক্ষভাবে বিজেপির কর্মী, হয় আইটি সেলের সঙ্গে যুক্ত বা অন্যান্য বিভিন্ন রকম শাখার সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে কীভাবে আইএসআইয়ের যোগাযোগ রয়েছে এগুলো প্রমাণিত হচ্ছে। ধ্রুব সাক্সেনা থেকে আরম্ভ করে দিল্লি তালিব হোসেন শাহ থেকে আরম্ভ করে একেবারে 10 জনের নাম আমি বলছি। বলরাম সিং, এ হচ্ছে সাতনা, মনীষ গান্ধী ভোপাল, ত্রিলোক সিং ভোপাল, ধ্রুব সাক্সেনা বললাম, মোহিত আগরওয়াল ভোপাল, মোহন ভারতী জবলপুর, সন্দীপ গুপ্তা জবলপুর, কুশ পণ্ডিত দেরাদুন, জিতেন্দ্র ঠাকুর গোয়ালিয়র। এই যে লোকগুলো, এরা প্রত্যেকে হচ্ছে বিজেপির বিভিন্ন স্তরের কর্মী। এরা কেন যোগাযোগ রাখছে এবং এদের একটা বড় অংশ আইটি সেলের সঙ্গে যুক্ত। তার মানে কি কোথাও এমন কোনো যৌথ একটা কোনো কিছু করা হচ্ছে যে যেমন কোনো ঘটনা ঘটানো হলে সেই ঘটনাটাকে দেখিয়ে যে আমাদের ভারত রাষ্ট্র বিপন্ন, এটাকে দেখিয়ে বিজেপির ন্যারেটিভ তৈরি করতে কোথাও সুবিধা হয়। তার মানে যাদেরকে তারা দেশদ্রোহী বলে প্রতি মুহূর্তে চিহ্নিত করেন, দেখুন এই যে জ্যোতি মালহোত্রার সঙ্গে একজন খ্রিস্টান, একজন মুসলিম, এরাও কিন্তু একই সঙ্গে তাদের নাম এসেছে যারা যুক্ত ছিল। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কিভাবে ডিমার্কেট করে দিচ্ছে এরা, যে একজন যে কিনা মুসলিম তাকে বলছে দেশদ্রোহী, অথচ কিন্তু যারা বিজেপির সঙ্গে যুক্ত তাদের কিন্তু তারা বলছে না। মানে আমরা এখানে যেখানে দেশের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে আলোচনা করছি, যেখানে সবথেকে বড় থ্রেট হচ্ছে ভারতের মিলিটারির সিক্রেসি যদি পাস অন হয়ে গিয়ে থাকে, তাহলে সেখানেও আপনি বলছেন যে ধর্মের ভিত্তিতে রাজনীতি হয়েছে, ধর্মীয় মেরুকরণ হয়েছে। বিজেপির লোকেরাও যুক্ত, আমি বলছি তারা প্রত্যক্ষ বিজেপি কর্মী, আমি একবার নাম দিয়ে মানে যেখানে জঙ্গি হামলা হয়েছে, যেখানে 26 জন নিরীহ মানুষ
মানুষের মৃত্যু হচ্ছে। পহেলগাম ঘটনাটা তো আজকে ঘটেছে, আমি যে নামগুলো বললাম যে বিগত কয়েক বছরের নাম বললাম আচ্ছা, একসঙ্গে। বেশ, মানে আমি পুরোটাই তারা আপনি বিভিন্ন বলছেন। ভাবে কিন্তু কেন্দ্রীয় শাসক দলের সঙ্গে জড়িত, তারা বেশ। কোনো না কোনো ভাবে যুক্ত, তারা কিন্তু জয়, এর সঙ্গে অত্যন্ত যুক্ত হয়ে ভয়ঙ্কর রয়েছে। অভিযোগ। যারা কেন্দ্রে রয়েছেন, যারা শাসনে রয়েছেন, তাদের বিরুদ্ধে এভাবে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ করছেন অর্ণব। না অভিযোগ উনি করতেই পারেন, কিন্তু আমি ফ্যাক্টস বলি। সেটা হচ্ছে আমি পশ্চিমবঙ্গের আইটি সেলের প্রধান হিসেবে আমিও আপনার চ্যালেঞ্জ দিচ্ছি অন এয়ার, সেটা হচ্ছে যাদের নাম বললেন এরা কারা? একটা নাম উনি প্রমাণ করে দেখাক তারা বিজেপির সঙ্গে যুক্ত ছিল, উনি প্রমাণ করে দেখাতে পারবেন না। যাদের নাম বললেন এরা? ইয়েস, প্রত্যেকটা বলছি তো, নাম- উনি এমন প্রত্যেকটা নাম জায়গায় ঘোষণা বলবেন করেছেন সেটা দিগ্বিজয় পশ্চিমবঙ্গের সিং। বাইরে, এবং সেটা দিগ্বিজয় সিং ঘোষণা irrelevant এবং করেছেন ওনার কাছে প্রত্যেকটা নাম। তথ্য নেই। পর্যাপ্ত এবার বলেন, তথ্য এবার দিয়ে শুনুন, প্রমাণ করে এবার দিয়েছেন শুনুন। উনি। আপনি একেবারেই এরকম নয়, কেউ বলে দিচ্ছে আপনি বলেছেন, এবার আমি ফ্যাক্টসগুলো বলি। ফ্যাক্টস হচ্ছে সেটা হচ্ছে একদিকে যখন আমরা জানি যে দিস ইজ আ বর্ডার স্টেট, সেই বর্ডার স্টেটে আমরা সবসময় কি করে ফেন্সিংগুলোকে আমাদের প্রায়োরিটিতে রাখতে হয়, সেখানে 450 কিলোমিটার ফেন্সিং যখন হয়নি, হোম মিনিস্টার অমিত শাহ বারবার বলছেন যে আমি 10 বার রিপিটেড রিমাইন্ডার দিয়েছি, কিন্তু স্টেট গভর্নমেন্ট কোনোভাবে এটার ইম্পর্টেন্স দেয়নি এবং সেই জমি দেয়নি। নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন দেখা যাচ্ছে যে অলরেডি আমি ফেন্সিং দিতে পারছি না, সমীরবাবু আরো ভালো বলতে পারবেন, তখন অলরেডি এর মধ্যে ঢুকে গেছে, তার মানে ইন্টারনাল যে স্টেট পুলিশ তাদের কিন্তু তাদের ইন্টেলিজেন্স এবং সবকিছু কিন্তু স্টেপ আপ করা উচিত ছিল আফটার দিস। আমরা এটাও দেখেছি পশ্চিমবঙ্গের মতো জায়গায় টেররিস্ট আতঙ্কবাদী যারা অলরেডি ভোটার ছিল, ভোটার কার্ড পেয়ে গেছে, এই তৃণমূল নেতারা ভোটার কার্ড করিয়ে দিয়েছে, তারা দুটো বিধানসভার ভোটার কার্ড ছিল এবং সেই দুটো বিধানসভায় ভোট দিয়ে চলে গেছে, সেটা পশ্চিমবঙ্গে দেখা গেছে, অন্য কোথাও না। স্পষ্ট জিজ্ঞেস করছি, ধ্রুব সাক্সেনা কে আর তালিব হোসেন শেখ শাহ সাহেব কে? কে? একজন শেখ হচ্ছে সাহেব কে? শেখ সাহেব ভোটার কার্ড পেল কি মধ্যপ্রদেশের করে? আইটি সেলের চিফ, শেখ সাহেব আর ভোটার একজন কার্ড হচ্ছে পেলেন কি করে? জম্মু কাশ্মীরের দুটো আইটি সেলের চিফ। ভোটার কার্ড কি করে আপনি যে পায়? বললেন এই ভোটার কার্ডটা ভোটার কার্ড তৃণমূল নেতা ইস্যু করেছিল, সেই ভোটার উত্তরটা কার্ড আগে কে দিন। ইস্যু করে সেটা তো অন্য। ভোটার আমি বলছি কার্ডের আইএসআই এর সাথে রেসিডেন্সিয়াল যুক্ত। সার্টিফিকেট কে দিয়েছিল? ISI এর তৃণমূল নেতা সরাসরি দিয়েছিল। যুক্ত এরা। আচ্ছা বেশ, এবং আমি এটাকে আসবো। ধরেছে হচ্ছে এবার SDF এবার ধরেছে, দেখাই, রাজ্যে এবার SDF একবার ধরেছে। দেখাই যে ফের পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরো একজন গ্রেফতার। উত্তরপ্রদেশে পাক চর সন্দেহে একজন যুবককে গ্রেফতার করা হয়েছে। রামপুরের বাসিন্দা শাহজাহান, তাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের এসটিএফ। ভারত পাক সীমান্তে চোরাচালানের মাধ্যমে আইএসআই এজেন্টদের তথ্য পাচারের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। ভারতে গুপ্তচর বৃত্তির জন্য উত্তরপ্রদেশ থেকে পাকিস্তানে লোক পাঠাতো শাহজাহান, এমনটাই সূত্র মারফত খবর। কি কি তথ্য পাচার করা হয়েছে জানতে এসটিএফ জিজ্ঞাসাবাদ করছে। অন্যদিকে পহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর উপত্যকা জুড়ে তল্লাশি অভিযান চলছে, যেখানে সোপিয়ান থেকে গ্রেফতার জঙ্গিদের 2 সহযোগী। বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো, গতকালকে শোপিয়ান এলাকাতে ফের একটি অপারেশন হয় এবং সেখানে রাষ্ট্রীয় রাইফেলস এবং অন্যদিকে শোপিয়ানের যে স্পেশাল অপারেশন গ্রুপ রয়েছে তারা যৌথভাবে শোপিয়ানের একটি জঙ্গলে তারা রেড করে এবং সেখান থেকে 2 জন জঙ্গি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে হিউজ কিছু অস্ত্রশস্ত্র পাওয়া গেছে, যেটা আমরা জানতে পারছি যে 178 নম্বর সিআরপিএফ তারাও কিন্তু এই অপারেশনে ছিল, যেখানে 2টি পিস্তল, 4টি হ্যান্ড গ্রেনেড, 43টি লাইভ রাউন্ড কার্ট্রিজ এবং আরো একাধিক নথিপত্র কিন্তু পাওয়া গেছে। এবং সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে এর আগে গত সপ্তাহে কেল্লার অর্থাৎ শোপিয়ানের জঙ্গলে 3 জন লস্করি তৈবার যারা হ্যান্ডলার ছিল তাদেরকে মারা হয়েছে, তাদেরকে এনকাউন্টার করা হয়েছিল এবং পরবর্তীকালে আমরা জানি যে চালেও সেখানেও কিন্তু 3 জন জৈশ-ই মোহাম্মদ যার সাথে যুক্ত থাকে 3 জনকে এনকাউন্টার করা হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে সিআরপিএফ এর তরফে এবং সেনার তরফে সার্ভেলেন্স চালানো হচ্ছে এবং সেখান থেকে সে 47 ঘন্টাতেই 2 জন জঙ্গি সন্দেহভাজনের তারা গতিবিধি টের পান এবং সেই পরিপ্রেক্ষিতে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে এই অ্যামুনেশন কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এই 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই নেপথ্যে আর কারা কারা রয়েছে, এছাড়া সাউথ কাশ্মীরের কোথায় কোথায় জঙ্গি সন্দেহ আর কাদের কি অ্যাক্টিভিটি রয়েছে পুরোটা খতিয়ে দেখছে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর তরফে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। সুকান্ত, ধন্যবাদ। আমি সমীর বাবুর কাছে যাবো। সমীর বাবু একজন ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তিনি একজন ইউটিউবার। তিনি কিভাবে একেবারে একটা যেখানে দিল্লিতে পাকিস্তানের একটা হাই কমিশন রয়েছে সেখানে তার অবারিতদার, তিনি বারবার যাচ্ছেন আসছেন, একাধিক আমন্ত্রণ গ্রহণ করছেন, এর উপরে কোনো নজরদারি হবে না? প্রশ্ন উঠবে একদম না? হবে এবং হয়নি বলেই আজকে আমরা এই মালহোত্রার ব্যাপারে আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে যে ইফতারে নর্মালি লেডিসদের আমন্ত্রণ হয় কিনা আমি ঠিক জানি না, কিন্তু মুসলিম রিচুয়ালস অনুসারে যদি হয়ে থাকে নিশ্চয়ই গেছেন, কিন্তু এটা হতে পারে না যে তাকে এইভাবে আন্ডার সার্ভেলেন্স কেন রাখা হয়নি যখন বারবার সে আমাদের এনিমি কান্ট্রির হাই কমিশনে যাচ্ছে। লেট আস বি ভেরি ক্লিয়ার, আমরা এখানে কোনো বন্ধু বান্ধবের ব্যাপার নয় এটা। দ্বিতীয়ত হচ্ছে যে কথাটা আমি বলেছিলাম, এনিমি উইদিন, এর যারা করেছে
তারা তাদের সঙ্গে আরও অনেক বড় নেতারা রয়েছে। একদম, আমি ঠিক এই জায়গায় সুব্রতদার কাছে একবার যাই। সুব্রতদা, সোশ্যাল মিডিয়ায় তিনি নিজে লাহোর ঘোরার ছবি পোস্ট করছেন, তারপরও কারোর নজরে পড়বে না? সমীরবাবু বলেছেন আমাদের ইন্টেলিজেন্সের একটা মেজর ফেলিওর হিসেবে এটা চিত্রিত করা যায়। আমি এই সংক্রান্ত বিষয়ে অনেক কিছু বলতে পারবো না, কারণ আমি অনেক কিছু জানি না। আমি যেটা বলবো সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। অর্ণব ধ্রুব সাক্সেনার নাম বলেছে, কারেক্টলি বলেছে। আমি উল্টো দিক থেকে বলছি, ইমরান তৃণমূল কংগ্রেসের এমপি হয়েছিল, আমাদের হোম মিনিস্ট্রি থেকে নির্দিষ্ট করে বলা হয়েছিল যে এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে সন্ত্রাসবাদের সঙ্গে যোগাযোগের, তারপরেও তাকে এমপি করা হয়েছে। সব রাজনৈতিক দলের মহুয়া মৈত্র উনি তো যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের পাসওয়ার্ড, মহুয়া মৈত্রের সাথে এটা সম্পর্ক হয় না। আমি একটা কথা বলছি, মহুয়া মৈত্রের সঙ্গে এইটার ব্যাপার না। আমি বলছি যে হোম মিনিস্ট্রি থেকে বলার পরও ইমরানকে এমপি করা হয়েছিল, ওটা আমাদের দেখা দরকার ছিল। আমি লাস্টলি যে কথাটা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, দেখুন বিবেচনা করবেন যে সমীরবাবু যেটা বললেন এনিমি ইনসাইড, কোনো সিচুয়েশনকে ব্যবহার করে এই শব্দটাকে নিয়ে দেশের মধ্যে আনরেস্ট ক্রিয়েট করার যে চেষ্টা, সেটাও কিন্তু ঠিক বলে আমার মনে হয় না। একদম, শীর্ষেন্দুদা। আমরা ছোটবেলায় একটা রচনা পড়তাম যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। আশীর্বাদ তো বটেই, কিন্তু এই অভিশাপটা হবে কি করতে? আজকে দুনিয়া হাতের মুঠোয়, সেই ডিজিটাল দিক থেকে একটা মানুষ যে বারবার ভিসা পেয়ে অন্যদিকে যাচ্ছে, তার ডিজিটালে তার নজরদারি থাকবে না কেন? আজকে গুপ্তচরবৃত্তি তার অভিযোগ, সেই অভিযোগে ভারত সরকারের যে ইন্টেলিজেন্স আছে সেই ইন্টেলিজেন্স ফেলিওর, অবশ্যই ফেলিওর। আজকে রাজ্যের হোক, আজকে দেশের হোক, সেই জায়গা থেকে ভাবতে হবে কোনো মানুষ আজকে কোনো জায়গায় গন্ডগোল হলে যেমন নেট বন্ধ করে দেওয়া হয়, সেই জায়গাতে তিনি দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন, তার ইউটিউবার বন্ধ করে দেওয়া গেল না, তাকে ধরা গেল না কেন? কিসের জন্যে? আজকে ওনার নজরদারিতে উনি এক জায়গায় যাচ্ছেন দানিশের সঙ্গে, উনি আর এক জায়গায় যাচ্ছেন, সেই জায়গাতে তাকে নজরদারি করে তাকে অনেক আগে অ্যারেস্ট করা উচিত ছিল। তবে এইগুলোতে আজকে ইন্টেলিজেন্স যেগুলো ভেতরের খবর, সেগুলো আজকে বাইরে যেত না, সেই তথ্য আজকে বাইরে যেত না। ফাঁস হয়েছে সেটাও কিন্তু জানা অত্যন্ত জরুরি একেবারে আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য। অনেক ধন্যবাদ সকলকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য।